ভালো কাজ আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার এই কাজটা খুব ভালো হয়েছিল, রেখে দেবেন, সেগুলো সেগুলো ইউজ করবেন গিগের জন্য, সমস্যা নেই। আপনি আপনার কাজেই তো গিগে দেবেন। আচ্ছা ঠিক আছে, সবাই একটু এদিকে মনোযোগ দেন। আমরা গতদিন একটু ফ্যানটা স্লো করে দেন তো, শব্দটা বেশি কানে লাগতেছে। আবহাওয়া ঠান্ডা আছে, অফ করে দিলেন? হ্যাঁ থাক। আমরা গতদিন কয়েকটা টুল নিয়ে আলোচনা করছিলাম, আমরা ওই ধারাবাহিকতায় আজকে আরও সামনের দিকে আগায় যাই। আমরা গতদিন আলোচনা করছিলাম একটা জিনিস খেয়াল করেন, যে আমি একটা ডকুমেন্ট তৈরি করছি কিন্তু সেখানে অটোমেটিক ব্লিডটা চলে আসছে। আমি চাচ্ছি না যে আমার ব্লিডটা থাক, আমার এই মুহূর্তে ব্লিডের প্রয়োজন নেই, আমি পরে ব্লিড অ্যাড করবো, আগে আমি ব্লিড ছাড়া কাজ করতে চাই। তাহলে সেক্ষেত্রে আপনি এই ব্লিডটাকে রিমুভ করতে পারেন। এইখানে একটা অপশন আছে ডকুমেন্ট সেটআপ, খেয়াল করেন। ইলাস্ট্রেটরটাকে আপনাকে খুব নারী নক্ষত্র খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো একটু জানতে হবে, তাহলে আপনি যদি প্রপার ওয়েতে যদি ইলাস্ট্রেটরটাকে মাথায় দিতে পারেন তাহলে আপনার কাজগুলো করা সহজ হয়ে যাবে। এখানেও ডকুমেন্ট সেটআপ আছে, এখানেও আছে, দুই পাশে আছে, এখানেও আছে, এখানেও আছে, আপনি যে কোনো একটা জায়গা থেকে ইউজ করতে পারেন। আমরা যদি ডকুমেন্ট সেটআপে ক্লিক করি তাহলে দেখবেন এখানে একটা অপশন চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্লিড নামে একটা জিনিস আমাদের এখানে দেওয়া আছে। আমরা যদি এই ডাউন অ্যারোতে ক্লিক করি সবগুলো জিরো হয়ে গেল, আমি যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে কিন্তু ব্লিডটা উঠে গেল। আচ্ছা, ফটোশপে আমরা ক্যানভাস সাইজ নিয়ে কাজ করতাম, ক্যানভাস বড় ছোটো করতে পারতাম ক্যানভাসে গিয়ে, তাই না? এখানে তো আমাদের ওই ইমেজের অপশন নাই যে আমি ক্যানভাসে যাবো, তাহলে এখানে আমাদের আর্টবোর্ড, তাহলে কি এখানে আর্টবোর্ড। তাহলে আমরা ডকুমেন্ট সেটআপে গেলাম, এখানে গিয়ে আমি যদি মনে করি আমার আর্টবোর্ডটার সাইজটা কত আছে এটা একটু আমি কনফার্ম হবো, অথবা একটু বড়ো করবো অথবা একটু ছোটো করবো, তাহলে এডিট আর্টবোর্ডে ক্লিক করেন। এডিট আর্টবোর্ডে ক্লিক করলে তখন আপনি এখানে দেখতে পারবেন যে এটা উইডটা হচ্ছে 35 ইঞ্চি, হাইটটা হচ্ছে 20 ইঞ্চি। আপনি বললেন যে আমার উইড লাগবে 30, আচ্ছা, এবং আপনি বলতেছেন যে সেটা উভয় পাশ থেকে, যদি বলেন যে উভয় পাশ থেকে ছোট করবেন, মানে 30 হলে তখন ছোট হবে না, ছোটটা কি উভয় পাশ থেকে হবে নাকি রাইট সাইড থেকে হবে না লেফট সাইড? যদি বলেন যে উভয়, তাহলে এই যে সেন্টারে পিন মেরে দেবেন, খেয়াল করেন এইখানে একটা অপশন আছে ট্রান্সফর্মের, এখানে যেখানে আপনি পিন মেরে দেবেন। এখন যদি আমি এটাকে 30 করে দেই, ইন্টার দেই, 30 হয়ে গেল, বুঝা গেল? আমি যদি বলি যে আমি হাইটটা করব 15, তাহলে আমি এখন হাইটটাকে সিলেক্ট করে 15 করে দিলাম, হাইটটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলেন? এভাবে আমরা এখান থেকে কিন্তু আর্টবোর্ডের সাইজ নিয়েও কাজ করতে পারি। সেটা কই থেকে? ডকুমেন্ট সেটআপ থেকে। হ্যাঁ, এখানে গিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। ওকে, এখানে তেমন কোনো আমাদের প্রয়োজনীয় জিনিস নাই। ওকে, আমরা গতদিন টেক্সট টুল নিয়ে কথা বলছিলাম না? টেক্সট টুলের ওই যে বললাম পাথরের টেক্সট টুল ছিল, সেটা আমরা ইউজ করব, রেক্টাঙ্গল পর্যন্ত ইউজ করছিলাম। এখানে পেইন্ট ব্রাশ টুল, এটা কোনোদিনও আমাদের কাজে লাগে না। পেইন্ট ব্রাশ টুল যারা ওই আপনার ভেক্টর ট্রেসিং করে, এটা একটা বিষয় আছে, ভেক্টর ট্রেসিং নামে একটা অপশন আছে, একটা কাজ আছে যে মানুষের অথবা কোনো পশু পাখি প্রাণী এগুলো তৈরি করা, ভেক্টর ট্রেসিং। কখনো দেখছেন ভেক্টর ট্রেসিং? যেমন এই যে এই ধরনের কাজগুলোকে বলে ভেক্টর ট্রেসিং। আপনি মনে করেন এই ধরনের একটা কার্টুন তৈরি করবেন, অথবা এই যে কাজগুলো, এগুলোকে বলে ভেক্টর ট্রেসিং। দেখেন ভেক্টর আর্ট, আপনি যদি ভেক্টর আর্ট বলেন, এই যে একটা মানুষের মতো করে সিমিলার একটা তৈরি করা, দেখেন এই যে ওইটা ওর অরিজিনাল ছবি, ওইটা থেকে ভেক্টর আর্ট করা, তো এগুলোকে বলা হয় ভেক্টর আর্ট। এই ধরনের কাজগুলো যারা করে তারা মূলত ওই ব্রাশ টুল ইউজ করে। খেয়াল করেন এই যে এগুলো সব ইলাস্ট্রেটর দিয়ে করা, এগুলো সব পেন টুল দিয়ে করা। পেন টুল দিয়ে করতে হয় এই ধরনের কাজগুলো, এই ধরনের কাজগুলো পেন টুল দিয়ে করা, ভেক্টর আর্ট বলে এগুলোকে। ওকে, তো অনেকেই আছে যারা এগুলো নিয়ে কাজ করে। এখন আমরা এগুলো এইটা নিয়ে কাজ করতে উৎসাহ করি না মানুষকে, কারণ এই কাজগুলো আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে নাজায়েজ, হারাম। মানে কোনো কিছু অবয়ব তৈরি করা, মানুষ হোক প্রাণী হোক, সেজন্য আমি এগুলো কাজ কখনো করি না। এগুলো কিন্তু মূলত ইলাস্ট্রেটর দিয়ে করা।
তো সেক্ষেত্রে যেটা করতে হয়, এই যে আপনি ইলাস্ট্রেটর দিয়ে একদম সুন্দর করে এইভাবে করে এই একটা শেপ তৈরি করলেন, করে এই যে এখানে ফেসের যে জায়গাটা দেখেন, ফেসের জায়গাটা আবার সেখানে আপনি কালার অ্যাপ্লাই করে দেবেন, এদিক দিয়ে কালার অ্যাপ্লাই করবেন, এদিক দিয়ে করবেন, এই যেভাবে দেখতেছেন ফেসটা একটা কালার দিতে হবে, চুলগুলো বানায় নিলেন, কলারটা বানায় নিলেন পেন্টুল দিয়ে, পুরোটাই পেন্টুল দিয়ে কাজ। আপনি যদি ইউটিউবে একটু সার্চ দেন, যদি আপনার খুব আগ্রহ থাকে ভেক্টর আর্ট নিয়ে কাজ করার, তাহলে আপনি একটু যদি ইউটিউবে গিয়ে একটু সার্চ করেন যে ভেক্টর আর্ট, তাহলে দেখতে পারবেন যে কিভাবে ওরা এই ভেক্টর আর্টগুলো করে। ভেক্টর আর্ট দেখেন, এই যে হাউ টু ড্র ভেক্টর আর্ট বিগিনার্স, দেখেন এই যে এইভাবে যে কাজগুলো সেগুলো কিভাবে করে আপনি যদি একটু টেনেও দেখেন, এই দেখেন সব পেন্টুল দিয়ে করা, এই দেখেন দেখেন এক্সট্রা সব স্টক দিয়ে করা। হ্যাঁ, এগুলো এই যে চুলগুলো বানাচ্ছে, দাড়িগুলো বানানো হচ্ছে, সব ইলাস্ট্রেটর দিয়ে করা, পেন্টুল দিয়ে করা, এবং এটা মূলত করা হয় ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে। এই জন্য এটার নাম হচ্ছে ভেক্টর আর্ট। বোঝা গেল কি? হ্যাঁ, তো যদি আপনাদের খুব আগ্রহ থাকে তাহলে আপনারা এগুলো একটু ইউটিউব দেখিয়ে নিন কীভাবে করে করতেছে, মানে এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। তবে এগুলো প্রচুর ধৈর্যের কাজ, সময় নিয়ে করতে হয়। দেখেন এই যে চুলটা তৈরি করবে, এই যে পুরোটাই দেখেন শুধু পেন্টুলের কাজ, আর কোনো টুলের কাজ নেই। আর টুল আছে যে একটু কালার টালার দেয়া, একটু গ্রাডিয়েন্ট দেয়া, গ্রাডিয়েন্ট অ্যাডজাস্টমেন্ট করা। হ্যাঁ, আমাদের মুখের তো সব জায়গায় একই কালার হয় না, সব জায়গায় যদি একটা সলিড কালার দিয়ে দিই তাহলে কি হবে ন্যাচারাল? না, তখন যে গ্রাডিয়েন্ট ইউজ করতে হয়, কোথাও একটু লাইট, কোথাও একটু ডার্ক, এগুলোকে বলা হয় ভেক্টর আর্ট। যাই হোক, তাহলে এই ব্রাশটা আমাদের খুব একটা কাজে আসবে না কখনোই যদি না আমি ওই ভেক্টর আর্ট নিয়ে কাজ করি। আচ্ছা, এরপরে এখান থেকে এখানে আপনার শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, এগুলো মাঝে মাঝে আপনার কাজে লাগবে। যেমন আপনি পেন্সিল টুল দিয়ে আপনি কোনো কিছু ড্র করবেন, এটা একটা শেপে পরিণত হয়ে গেল, শেপ হয়ে গেল। আপনার এই ধরনের কোনো দরকার, তাহলে এটা স্টকটা অন করা আছে, স্টকটা অফ করে দিয়ে আমি যদি এখানে কালার দিই, ওকে করি, তাহলে একটা শেপ হয়ে গেল। পেন্সিল দিয়ে জাস্ট আপনি ড্র করবেন, যা ড্র করবেন তাই শেপ হয়ে যাবে। বুঝতে পারলেন? তাহলে এই যারা পেন্সিল আর্ট করে, ড্রয়িং করাকরি করে, তারাও মূলত পেন্সিলগুলো ইউজ করে। আচ্ছা, এরপরে আছে স্মুথ টুল বললাম, ওই যে আমরা গতকালকে বললাম, যখন এখানে কিন্তু সব পাত তৈরি হয়েছে। হ্যাঁ, এখন আপনার মনে হচ্ছে যে এইটা আর একটু ঢেউ করবেন, তাহলে আপনি টেনে দেখেন এই যে আপনি এগুলোকে অ্যাঙ্কর পয়েন্টগুলোকে একটু সরাই স্মুথ করতেছেন। আপনার মনে হচ্ছে যে কোথাও একটু এই জায়গাটা একটু স্ট্রেট হবে, এই যে স্ট্রেট করতেছেন, একটু উপরে উঠে দেন, একটু উপরে উঠান, নিচে নামান, এইভাবে করে পাতগুলোকে ধরে আপনি কাজ করতে পারবেন। একটু কম রাউন্ড হয়েছে, আপনি একটু বেশি রাউন্ড করতে চান, তাহলে পাতগুলো একটু সরাই দেন, সরাই দিলে আপনি বুঝতে পারবেন যে দেখেন এটা আগে কেমন ছিল, এখন কেমন হলো। আমি যদি একটু ব্যাকে ফিরি, আগে দেখেন এই জায়গাটা বেশি বাঁকা ছিল, আর আমরা যখন পাতটাকে সরাই দিলাম, ফাইনালি এটা একটু স্ট্রেট হয়ে গেল। এরকম আমরা যে কোনো ধরনের পাতকে এভাবে ধরে দেখেন সরাই দিলে কী হলো, পাতটা একটু জায়গা পেল। আপনি যখন অ্যাঙ্কর পয়েন্টটাকে এদিকে সরাবেন, তখন এখানে জায়গা পাবে, একটু জায়গা পাবে। এই যে এইভাবে করে আপনি পাতকে স্মুথ করতে পারেন। এটাই হচ্ছে স্মুথ টুলের ব্যবহার, জাস্ট পাতকে নিয়ে কাজ করা। কোনো কিছু একটা তৈরি করছেন, তখন আপনার কাছে মনে হচ্ছে যে না, এটা আরও একটু স্মুথ করা দরকার, হয় না অনেক সময়? আমি ধরেন আপনি একটা লোগো করতেছেন, লোগোটা কী লোগো করতেছেন, ধরেন ও বলতেছে যে যেমন কয়েকদিন আগে freelancer.com একটা কন্টেস্ট হলো, $100 একটা কন্টেস্ট। ও বলছে যে ওর কোম্পানির নাম হচ্ছে জিরাফি। হ্যাঁ, ও বলছে যে ও জিরাফ চায়, লোগোর মানে কোম্পানির নামের সামনে একটা জিরাফের আইকন থাকবে। তাহলে এখন আপনি যদি এইগুলো ইউজ করেন, তাহলে কপিরাইটের মামলা খেয়ে যাবেন। আপনি তো জিরাফ, আপনি তো এমনি হাত দিয়ে বানাইলে তো জিরাফ হবে না, হবে? আপনি কি ওই লেভেলের আর্টিস্ট যে আপনি পেন্সিল দিয়ে ড্র করবেন আর জিরাফ হয়ে যাবে? তাহলে আপনি এখন কী করবেন, এগুলো ইউজ করবেন, তো এগুলো ইউজ করলেই কপিরাইট খাবেন, অ্যাকাউন্ট শেষ। তাহলে কি করতে হয়, তাহলে জিরাফ লিখে আপনি সার্চ দিয়েছেন, এই যে অরিজিনাল জিরাফ, তাহলে এইটা কি, এটা একটা অরিজিনাল জিরাফ, এটা একটা অরিজিনাল জিরাফ, অথবা এটা একটা অরিজিনাল জিরাফ। হ্যাঁ, আপনি এই ছবিটা কপি করে নিয়েছেন, নিয়ে ইলাস্ট্রেটরে গেছেন, ইলাস্ট্রেটরে গিয়ে ছবিটাকে আপনি এখানে পেস্ট করে এটাকে
আমরা ইলাস্ট্রেটরে কোনো ইমেজকে, এখানে যেহেতু লেয়ার নেই, কোনো ইমেজকে যদি মনে করি যে এটা ফিক্সড করে রাখবো, নড়াচড়ার জন্য না করে, আমি পেন টুল দিয়ে কাজ করব, কাজ করার সময় যেন কোনো রকম ডিস্টার্ব না হয়, সেজন্য আমরা এটাকে লক করে রাখতে পারি। ফটোশপে যেমন আমরা লেয়ার লক করে রাখতে পারতাম, এখানে আমরা কোনো ইমেজকে, কোনো অবজেক্টকে লক করে রাখতে পারি। লক করে রাখতে গেলে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। আপনি চলে যান অবজেক্ট মেনুতে, এখানে গিয়ে দেখেন অপশন আছে লক, এবং সেটা হচ্ছে সিলেকশন, যেটাকে আপনি সিলেক্ট করে রাখছেন সেইটাকে যদি লক করে রাখতে চান তাহলে সিলেকশন লকে ক্লিক করেন, এটা লক হয়ে গেল, আর আপনি এটাকে করতে পারবেন না। তাহলে এটা শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+2। কোনো অবজেক্টকে যদি আপনি ইলাস্ট্রেটরে লক করতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করে দেন, আর যদি আনলক করতে চান তাহলে অল্টার Ctrl+2 প্রেস করে দেন, তাহলে আনলক হয়ে গেল। লক করতে চাইলে Ctrl+2, আর আনলক করতে চাইলে অল্টার Ctrl+2। তবে যদি আপনি অল্টার Ctrl+2 দেন তাহলে যতগুলো লক থাকবে সব আনলক হয়ে যাবে। যদি আপনি 5টা ইমেজকে লক করে রাখেন, তার যদি আপনি অল্টার Ctrl+2 দেন তাহলে সবগুলোই আনলক হয়ে গেল। এখন মনে করেন যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আপনি শুধু এইটাকে আনলক করতে চান, কিন্তু দেখেন আপনি মনে করেন এগুলো লক করা আছে, এগুলো সব লক করা আছে, ওকে। এখন আপনি চাচ্ছেন শুধু এইটাকে আনলক করবেন, তাহলে কিন্তু যদি অল্টার Ctrl+2 দেন তাহলে সব আনলক হয়ে গেছে, তাহলে আপনি তো সেটা চাচ্ছেন না। তখন আমাদেরকে পার্টিকুলারলি লেয়ারে যেতে হবে। তখন মনে করেন যে আপনি কোনটাকে চাচ্ছেন, তাহলে আপনাকে তখন যেতে হবে উইন্ডোতে গিয়ে দেখবেন এখানে অপশন আছে লেয়ার, F7 লেয়ার যখন ক্লিক করবেন তখন এইখানে এইরকম একটা ছোট্ট আইকন চলে আসবে, এইখানে ক্লিক করলে তখন আপনার লেয়ার প্যানেলটা শো হবে। লেয়ার প্যানেলটা আবার সবগুলো মিলে একটা গ্রুপের মধ্যে থাকে। এইখানে যদি আপনি ক্লিক করেন অ্যারোটার মধ্যে, তখন দেখতে পারবেন 4টা ইমেজ এবং 4টাই লক। আপনি অন অফ করে দেখেন, এই যে এইটা আমার, এইটা ইমেজ, ওকে। তাহলে আপনি এখান থেকে এটাকে আনলক করে দেন, তাহলে এটা আনলক হলো, বাকিগুলো লক থেকে গেল। বুঝতে পারলেন? তাহলে এরকম অনেকগুলো অবজেক্ট লক করা আছে, আপনি এখন একটাকে আনলক করে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাকে লেয়ার থেকে আনলক করতে হবে। আর যদি মনে করেন যে না সবগুলোই, তাহলে আপনি যদি মনে করেন যে না এত লেয়ারটার খোঁজার দরকার নেই আমার, সবগুলোকে আমি অল্টার Ctrl+2 দিয়ে লক করে নিলাম, আর আনলক করে নিলাম, নিয়ে আবার এই 3টাকে লক করে দিলাম। বুঝতে পারলেন? তাহলেও হয়ে গেল। এখন আপনার যেভাবে খুশি সেভাবে আপনি কাজ করেন। যাই হোক, আমি এটাকে লক করে দিলাম। আমি এখন পেন টুল ইউজ করে, এখন আপনি চাইলে এইখানে কাজ করার সময় ফিল, স্ট্রোক সব অফ করে রাখতে পারেন। সেটা কীভাবে? আমরা কিবোর্ড থেকে যদি স্ল্যাশ ইউজ করি, স্ল্যাশ কোনটা জানেন? স্ল্যাশ বাটন কোনটা? স্ল্যাশ হোয়াট বাটনটা, হোয়াট আছে না, হোয়াট নিচেরটাকে বলে স্ল্যাশ। হোয়াটের মধ্যেই দেখেন 2টা আইকন আছে, একটা হোয়াট আর একটা টান, বাঁকা টান। এই যে বাঁকা টান, এটাকে বলে স্ল্যাশ, ঠিক আছে? তাহলে আপনি যদি কিবোর্ড থেকে স্ল্যাশ বাটনটা চাপ দেন, তাহলে যেটাই সিলেক্ট থাকুক না কেন সেটা অফ হয়ে যাবে। ফিল থাকলে ফিল অফ, না দুটোই হবে না। আপনাকে যদি স্টক অফ করতে চান তাহলে স্টকটাকে আবার ক্লিক করে তখন আবার স্ল্যাশ করতে হবে, তখন সেটা অফ হবে। আর ফিলটাকে অফ করতে চাইলে ফিলে ক্লিক করে স্ল্যাশ করতে চান। আর ফিল আর স্টককে যদি সুইচ করতে চান তাহলে এক্স, দেখেন খেয়াল করেন, ফিলটা উপরে আছে, এবার স্টক উপরে, এবার ফিল উপরে, এবার স্টক উপরে, তাহলে ফিলটাকে আমরা অফ করে দিলাম। তাহলে এই যখন আমরা এই ধরনের ড্রয়িং আর্ট করি তখন আমরা যেটা করি যে আমরা ফিলটাকে অফ করে দিই, যাতে করে আমরা কোন দিকে যাচ্ছি সেটা যেন দেখতে পারি। আচ্ছা, আপনি এইভাবে করে একটা আপনি সিলেকশন করে নিচ্ছেন, আপনি নিজে নিজে একটা তৈরি করে নিচ্ছেন। এখন ম্যানুয়ালি আপনি পেন টুল দিয়ে একটা জিরাফের কি করতেছেন, মাথা তৈরি করে নিচ্ছেন।
এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এভাবে করে সুন্দর করে, যত সুন্দর করে সিলেকশন করবেন তত সুন্দর একটা চেহারা আসবে। যাই হোক, আমি একটু রাফলি যাই। হ্যাঁ, এটা করতে গেলে আমার অনেক সময় লাগবে। এটা সিলেক্ট করতেই দেখা যাবে যে ক্লাস শেষ। আমি জাস্ট রাফলি যাচ্ছি। আপনারা যখন করবেন একদম যেভাবে করে ক্লিপিং মাস্ক করছেন সেইভাবে করে কিন্তু করতে হবে। এখানে আবার এটা কি সিলেক্ট হয়নি? হ্যাঁ, এটা হয়ে গেল। আপনি বাইরে যান। এবার আপনাকে এইগুলোও করতে হবে আবার। হ্যাঁ, এখানে কিন্তু দুইটা পার্ট আছে, এখানে একটা এখানে একটা। এভাবে করে সবগুলোকে আপনি সিলেক্ট করে নিচ্ছেন। এখানে আমরা রাফলিও করে নিতে পারি, কারণ পরে আমরা সেই কোনা হয়ে গেছে না, আমি কিন্তু পরে আবার স্মুথ টুল দিয়ে ওগুলোকে স্মুথ করে নিতে পারবো ফাইনাল টাচ যখন আমি দেবো। তাহলে ইলাস্ট্রেটরের কাজের এই একটা সুবিধা যে মানে ইলাস্ট্রেটরের পেন টুলটা ইউজ করলে আপনি আরও এডিশনাল কিছু ফিচার পাবেন, যেগুলো দিয়ে আপনি ওই শেপটাকে আরও সুন্দর করতে পারবেন। এই যে এইভাবে করে মনে করেন যে চোখ টোকগুলো এখন বাড়াইতে হবে। যাই হোক, আমি অত কিছুতে যাচ্ছি না। আমি এখন জাস্ট এই শেপটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে আপনি এখানে একটা কালার দেবেন। আপনি বললেন যে আমি এটা অরেঞ্জ কালার দেবো। এখানে যে শেপগুলো আছে এগুলো এগুলো কাটতে হবে। আপনি চাইলে এখন এগুলো কাটতে পারেন। যেমন আমাদের এখানে শেপ বিল্ডার টুল আছে, এখানে চোখ দেবেন, করবেন। এগুলো আরও সুন্দর করে গোল করা দিতেও সুন্দর একটা ইমেজ আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোনটা করতে হবে। এখানে ড্রা কাটা দাগ আছে, এখানে এখন ড্রা কাটা দাগ দেবেন। মানে একটা লাইন দিলেন, একটা লাইন দিলেন, লাইন দিলেন, ওগুলো আবার কেটে ফেলা যায়, খুব সহজে আমরা কাটতে পারি। হ্যাঁ, তাহলে এরকম ড্রা দাগ হলো। মানে সোজা কথায় ড্রা দাগগুলো আপনাকে পেন্টুল দিয়ে সিলেক্ট করতে হবে, যা যা সব সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে সেগুলো আপনি স্টক দিলেন, স্টকগুলোকে একটু মোটা করে দিলেন। স্টকটাকে আমরা আবার ফিলে পরিণত করতে পারি। এখন ফিল হয়ে গেল, আমি এগুলো কেটে ফেললাম। তাহলে এখন দেখেন এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা থাকবে। তাহলে এই ধরনের আইকন ইউজ করে আপনি এখন একটা লোগো বানিয়ে ফেললেন। বুঝা গেল কি? তাহলে কিন্তু এটা আর কপিরাইটের মধ্যে আসলো না, কারণ এটা তো কোথাও সে পাবেন, এটা তো আমি নিজে ক্রিয়েট করলাম। তাহলে এই ধরনের কাজগুলো করতে গিয়ে কিন্তু আমাদের এই স্মুথ টুলের ব্যবহারটা করতে হবে আপনাকে। যেমন যেটা বললাম যে মনে করেন যে এই জায়গাটা গোল হয় নাই, আপনি একটু গোল করবেন। এই যে দেখেন, এই জায়গাগুলো অ্যাডজাস্টমেন্ট করবেন, এই জায়গাগুলো অ্যাডজাস্টমেন্ট করবেন। এবার আপনি সরাই সরাই পাতগুলোকে সরাই সরাই একটু স্মুথ করে নিতে পারবেন যে আপনার কেমন লাগবে। জাস্ট এইভাবে করে আপনি পাতগুলোকে একটু সরাই সরাই কী করতে পারবেন, স্মুথ করে নিতে পারবেন, মানে পাতটা আরও সুন্দর হবে। এই হলো মোটামুটি এখান থেকে স্মুথ টুলের ব্যবহার। আমরা এইগুলো কাজের ক্ষেত্রে এই ধরনের স্মুথ টুল ইউজ করবো। আচ্ছা, পাত ইরেজার টুল। কখনো যদি কোনো পাত আপনাকে ইরেজ করতে হয়, আপনি একটা পাত ইরেজ করবেন, তাহলে আপনি পাত ইরেজার টুলটা ইউজ করতে পারেন। এভাবে করে পাতগুলো রিমুভ করে দেবে। এখান থেকে আপনি যে পাতগুলো আছে, আমাদের লাইনগুলো আমরা ড্র করি, পাত তৈরি করি। কখনো যদি আপনার পাত ইরেজ করার প্রয়োজন পড়ে, তাহলে আপনি এখান থেকে পাত ইরেজার টুল, এটা নামে হচ্ছে পাত ইরেজার। হ্যাঁ, মানে আমরা পাত রাখবো না, ওই পাতটা ডিলিট করে দেবো। 2-3টা পাত হয়েছে, একটা পাত লাগবে না, তাহলে আমি ওইটা দিয়ে ডিলিট করে দিতে পারি। এটা একটু ট্রাই করে দেখেন, তাইলে বুঝবেন। এরপরে আছে জয়েন টুল। এখন মনে করেন যে 2টা পাত আপনি জয়েন করতে চাচ্ছেন, যে একটা পাত তৈরি করছেন আর একটা পাত তৈরি করছেন, 2টাকে দেখাই দিবেন, তাহলে পাত 2টা জয়েন হয়ে যাবে। মনে করেন আমি এখান থেকে একটা এরকম তৈরি করলাম,
এটাতে আমি একটু কালার দিয়ে দিই। এক্ষেত্রে আমাকে স্টক কালার দিতে হবে, কারণ এগুলো স্টক। আমি অল্টার চেপে ধরে এটাকে একটা ডুপ্লিকেট করলাম। এখন আমি এটাকে একটু ফ্লিপ করলাম। আমি মনে করেন যে এইভাবে রাখছি। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে এই দুটা পাতকে আমি জয়েন করে দেব। তাহলে এই দুটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে ক্লিক করি, জয়েন হয়ে গেল। বুঝলেন বিষয়টা? বুঝলেন? পাত জয়েন করবেন আপনি, তাহলে এখন কিন্তু এটা মিলে একটা পাত হয়ে গেল। হ্যাঁ, একটা পাত, এটা তো পাত, এটা শেপ বলা যাবে, এটাকে পাত বলতে হবে। এটা একটা পাত। এই যে দেখেন, নড়াচড়া করলে কি হচ্ছে, দুটো আলাদা আলাদা ছিল না? তাহলে এখন মনে করেন যে এইভাবে করে একটা আমি করলাম, যে একাধিক পাত করে আমরা দুটোকে যুক্ত করি, অথবা আমরা দুটোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলেও জয়েন হয়ে যায়। শর্টকাট আছে এটার। হ্যাঁ, যে আমরা দুটো পাতকে একসঙ্গে সিলেক্ট করতে চাই, পাত দুটোকে একসঙ্গে লাগাইলেন, সিলেক্ট করে দিলে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন, তাহলে পাত দুটো জয়েন লেগে যায়। ওকে, তাহলে এটা গেল পাত জয়েন টুলের কাজ, জয়েন টুল। ওকে, তাহলে এরপরে এখানে আছে ইরেজার টুল। ইরেজার শেপ, আমরা আগে ফটোশপে ইরেজার ইউজ করছিলাম ইমেজের ক্ষেত্রে, তাই না? ইমেজ, এখানে আবার শেপ মুছতে পারবেন। শেপ মানে ফটোশপে তো শেপ মুছা যায় না, যায় খালি ছবি মুছা দিত, কিন্তু এখানে তো ছবির কাজ নাই, এখানে শেপ। ধরেন এই যে বাড়তি অংশটুকু আপনার ভালো লাগতেছে না, আপনি বললেন আমি এটাকে মুছে দেব, বুঝতে দিলেন? শেপও মুছা যায়। তাহলে এখানে ইরেজার টুল ইউজ করে আপনি কী করতে পারবেন, শেপটাকেও মুছে ফেলতে পারবেন। আচ্ছা, এরপরে আছে সিজার টুল। সিজার টুল কীভাবে ইয়ে হয় সেটা হচ্ছে যে, ধরেন এটা একটা ইলিপস, এখানে আমি স্টক দেওয়া আছে, যে স্টক দেওয়া আছে, আমরা স্টকের সাইজ বাড়াইতে পারি এখান থেকে। হ্যাঁ, যখন এই যে স্টক থাকে তখন তো এরকম যদি আউটলাইন প্রয়োজন হয় আমাদের, তখন কিন্তু আমাদেরকে স্টক নিয়ে কাজ করতে হয়। এখন আমার কাজের প্রয়োজনে এই ইলিপসটাকে দুইটা পার্ট করতে হবে, দুইটা পার্ট এই অবস্থায়। শুধুমাত্র আপনি যদি এখান থেকে যদি আপনি ইউজ করেন, যদি স্টক থাকা অবস্থায় একমাত্র সিজার টুল দিয়ে ওই পাতগুলোকে কাটা যায়। এখন কী করবেন, আপনি দুইটাকে পার্ট করবেন, দুই ভাগ করবেন, ইলিপসটাকে দুই ভাগ করার প্রয়োজন আমাদের। আমরা সামনে আপনাদেরকে দেখাবো যে এগুলো দিয়ে কী করা যায়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই যে সিজার টুলটা আছে, সিজার টুল দিয়ে এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, তাহলে কি হয়ে গেল, স্টক দুটা কেটে গেল। দেখেন, এটা কিন্তু স্টককেই কেটে ফেললাম। ইলাস্ট্রেটরে কিন্তু স্টককে কাটানো যায় না, স্টককে ডিভাইড করা যায় না, শেপকে যায়। এটা যদি এটা শেপ হইতো, মানে আমরা যেটা করতে পারি, দেখেন আমি একটু ব্যাকে ফিরলাম, যে এইটা তো একটা স্টক, তাই না? ইলাস্ট্রেটরে আমরা মনে করেন যে এটা স্টক, কিন্তু স্টককে দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না, সেটা যতক্ষণ আপনি ওটাকে ফিলে পরিণত করতেছেন, কাটাকাটি কোনো কিছু করতে পারবেন না। তাহলে এক কাজ করি, আমরা এই স্টকটাকে ফিলে পরিণত করে নিই। সেটা করার জন্য আমরা চলে যাবো অবজেক্ট মেনুতে, সেখানে গিয়ে দেখেন লেখা আছে এক্সপ্যান্ড। আমি যদি এক্সপ্যান্ড করে দিই, দেখেন ও ফিল করে ফেলবে, ওকে করে দিই। এখন দেখেন এটা কিন্তু আর স্টক থাকলো না, খেয়াল করেন চেঞ্জটা, খেয়াল করেন কী ছিল এখানে, স্টক, আর ফিলটা অফ করা। আমি অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ডে ক্লিক করলাম, ওকে করে দিলাম। এখন দেখেন তো কী হলো, ফিল অন, আর স্টক নাই। তার মানে এটা এখন কিসে পরিণত হয়ে গেছে, ফিলে পরিণত হয়েছে। এখন আমি এটাকে ডিভাইড করব, তাহলে আমাদের এখানে একটা লাইন টুল আছে না, মনে আছে? লাইন টুল আছে না, এটা দিয়ে লাইন টুল। আমি এখন পুরোটাকে সিলেক্ট করে এইখানে আমাদের অপশন আছে ডিভাইড, আমি ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করলাম। এখন আমি এটা ডিভাইড করতে পারলাম, বিষয়টা বুঝলেন? কিন্তু সেটা আমার স্টক থাকলো না, কি থাকলো না, এটা স্টক থাকলো না, এটা শেপে পরিণত হয়ে গেছে, এটা নিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। কিন্তু আমার প্রয়োজন না, স্টকেই থাকবে, কারণ স্টকের অনেকগুলো স্টাইল আছে আমাদের কাছে, আমরা সেগুলো করতে পারি যদি সেটা স্টকে থাকে। যেমন আমি চাচ্ছি যে আমার স্টকের দুইটা মাথা এরকম চোখা হবে, মানে এই যে মাথা দুইটা, এইটা মাথা চোখা হবে, আমি চোখা বানাবো। তাহলে এইখানে কিন্তু সেই অপশন নেই, খেয়াল করেন, আছে নাই, কিন্তু এইখানে স্টক থাকা অবস্থা সেটা হবে। তাহলে সেই জন্য আমি যেটা করবো, সিজার দিয়ে এইখানে এটা ক্লিক করলাম, এইখান থেকে আমি এইখানে এটা ক্লিক করলাম, এটাকে অলরেডি কাটা হয়ে গেছে নাকি,
প্লিজ ইউজ এ সিজার টুল অন এ সেগমেন্ট অর এ অ্যাঙ্কর পয়েন্ট বাট নট অ্যান ইন পয়েন্ট অফ দ্য পাথ ডোন্ট শো দ্য ওকে আচ্ছা আচ্ছা এটা অলরেডি কাটা হয়ে গেছে এই জন্য শো করতেছে অলরেডি কাটা হয়ে গেছে এই জন্য শো করছে এবার দেখেন এবার এটা কী আছে স্টক আছে না আমি আবার স্টকের অপশন দেখলাম ক্লিক করলাম মাথা ধরে চিকন হয়ে গেল দেখেন আমি যদি একটু মোটা করি তাহলে বুঝতে পারবেন ভালো করে মাথা ধরে চিকন হচ্ছে না তাহলে আমার এই ধরনের একটা ইফেক্ট দরকার অথবা আমার এই ধরনের একটা ইফেক্ট দরকার এই দেখেন একটা মাথা মোটা একটা মাথা চিকন এটা তখনই করতে পারবো যখন এটা স্টকে থাকবে আমি এই ধরনের একটা শেপ দরকার আমার প্রয়োজনে হ্যাঁ আমি লোগো বানাচ্ছি লোগোতে আমার এই ধরনের একটা শেপ লাগবে তাহলে যখন এটা ফাইনাল হয়ে গেলো তখন আমরা এটাকে আর স্টক রাখি না আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিই এখন এটা ফিলে পরিণত হয়ে গেল বুঝতে পারলেন তাহলে এইভাবে করে আমরা সিজার দিয়ে স্টককে কেটে ফেলতে পারি যখন স্টককে কাটার প্রয়োজন পড়বে তখন আমাদের কিসের প্রয়োজন পড়বে সিজার দিয়ে আমরা সেটা করবো অন্য কোনো টুল দিয়ে আমরা সেটা করতে পারবো না ওকে নাইফ ওই নাইফেরও একই কাজ আপনি কোনো কিছু কাটাকাটি করবেন তাহলে আপনি নাইফ দিয়ে কেটে ফেলতে পারেন হ্যাঁ আপনি নাইফ দিয়ে কেটে ফেলতে পারেন নাইফের কী কাজ কাটাকাটি আপনি ওই যে নাইফ টুল দিয়ে কাটতে পারেন নাইফ দিয়ে কাটতে গেলে সমস্যা আপনাকে ড্রাগ করতে হয় আর সিজার টুলের ইয়ে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের জায়গাগুলোতে ক্লিক করবেন ওই বরাবর ডিভাইড হয়ে যাবে আপনি একটা ইলিপস তৈরি করার পর যদি মনে করেন যে আমি উপর আর নিচে ডিভাইড করতে চাই তাহলে দুই পাশে দুটো অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলেন কেটে যাবে আর নাইফ টুল দিয়ে করবে এখন আপনাকে পুরোটা এইভাবে স্লাইস করতে টান মারতে হবে মানে এইভাবে সিলেক্ট করে আর এইভাবে আপনাকে এইভাবে টান মারতে হবে তাহলে সে ওই বরাবর আবার কেটে দেবে এখন মনে করেন যে একটা ইলিপসের আমি যদি একটু ব্যাকে ফিরি আচ্ছা এটা তো একটা ইলিপস স্টক না তা আমার সিজার দিয়ে আমি এখানে ক্লিক করতে পারি এখানে ক্লিক করতে পারি এখানে পারি এখানে পারি কিন্তু আমার দরকার এই কোনাসি তাহলে তখন আমরা ইউজ করব নাইফ টুল আমি এদিক দিয়ে ক্লিক করলাম তাহলে সিলেক্ট হয়নি নাকি ফিলের ক্ষেত্রে তাহলে এটাকে যদি ফিল করে নিই আচ্ছা এটা এই ক্ষেত্রেও কাটছে কিন্তু গ্রুপ হয়ে গেছে কাটছে তো অবশ্যই গ্রুপ হয়ে যায় কাটলে কি হয় সেগুলো গ্রুপ হয়ে যায় অটোমেটিক্যালি তখন আমাকে যদি আলাদা করতে চাই আনগ্রুপ করে তারপরে আলাদা করতে হয় তাহলে এটা হচ্ছে যে ওই ফিলের ক্ষেত্রে মানে স্টকের ক্ষেত্রে আপনি নাইফ দিয়ে করতে পারবেন না স্টকের ক্ষেত্রে আপনাকে ওই সিজার টুল দিয়েই করতে হবে বুঝা গেল এইভাবে করে আমরা করতে পারি আচ্ছা এই হলো বিষয় এরপরে আসতেছে রোটেট টুল রোটেট টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল রোটেট টুলের অনেক ফাংশন আছে অনেক কাজ আছে রোটেট টুল আমাদের বিভিন্ন সময় আমাদের ইউজ করতে হয় রোটেট টুলের যদি আমরা পারফেক্ট একটা এক্সাম্পল দিতে চাই তাহলে আমাদেরকে একটা নির্দিষ্ট আইটেম তৈরি করতে হবে আমরা একটা নির্দিষ্ট একটা আর্টবোর্ড নিয়ে নিই আমি সমান সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিই ধরেন 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটা স্কোয়ার সাইজের একটা কিনে নিলাম আর্টবোর্ড নিলাম ওকে আমরা ব্যবহার শিখবো হচ্ছে রোটেট টুলটা কীভাবে কাজ করে জানা আছে ভাই আপনার রোটেট টুলের ব্যবহার যে রোটেট টুলের ব্যবহার জানা আছে আচ্ছা রোটেট টুল তাহলে আমরা রোটেট টুলের পারফেক্ট এক্সাম্পল দেওয়ার জন্য যেটা করি আমরা যদি একটা ওয়াল ক্লকের কথা চিন্তা করি যে ধরেন একটা ওয়াল ক্লক এইটা এখন আপনি এইটা বানাবেন হুবাহু আপনি এইটা এখন কী করবেন ইলাস্ট্রেটরে তৈরি করবেন ইলাস্ট্রেটরে এই ক্লকটা তৈরি করবেন তাহলে এটা হচ্ছে আমাদের ইয়েটা আমি যদি এইটার কথা একটু চিন্তা করি এটাকে আমি লক করে রাখলাম আমি দেখেন এখানে এক্স্যাক্টলি এইটাই বানাবো হুবাহু যা আছে তাই বানাবো খেয়াল করেন একটু তাহলে আমরা কীভাবে করব প্রথমে আমরা এই বর্ডারটা তৈরি করার চেষ্টা করব খেয়াল করেন একটু মনোযোগ সহকারে খেয়াল করেন এখানে বেশ কিছু জিনিস আসবে আমরা শিফট চেপে ধরে এখানে এটা ড্র করব তাহলে কি হবে এটা হবে এখানে খেয়াল করেন এখানে কিন্তু ফিলটা অন আছে সাদা কালার আমি চাইলে এটার কালার চেঞ্জ করার জন্য আই ড্রপার ইউজ করতে পারি এখানেও আই ড্রপার আছে আই ড্রপারে ক্লিক করে ক্লিক করে এখান থেকে আমি কালারটা পিক করে নিলাম ওকে আমি এইটাকে সেন্টারে বসাবো আমার আর্টবোর্ড কোনটা এটা না তাহলে এটা আমি সেন্টারে বসাবো তাহলে এখানে দেখেন যখন আপনি
এটা ডকুমেন্ট ক্রিয়েট করার পরে কোনো একটা শেপ ক্রিয়েট করলেন, শেপটাকে যখনই ক্লিক করবেন তখন সেখানে ডিফল্টভাবে এই আইকনগুলো চলে আসবে। কারণ এখানে সবসময় অ্যালাইনমেন্টটা অ্যালাইন টু আর্টবোর্ড করাই থাকে ডিফল্টভাবে। কী করা থাকে? অ্যালাইন টু আর্টবোর্ড করা থাকে। তার মানে এই অবজেক্টটাকে যদি আপনি এখন আর্টবোর্ডের সেন্টারে রাখতে চান, তাহলে আপনি এই হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করেন, তাহলে কিন্তু সেটা আর্টবোর্ডের সেন্টারে হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে কারণ এখানে অপশন দেওয়া আছে দেখেন, অ্যালাইন টু আর্টবোর্ড। তাহলে আমাকে কন্ট্রোল এ চাপা লাগে না। ফটোশপে যখন কন্ট্রোল এ চেপে ধরে আপনাকে আর্টবোর্ডটা দেখাইতে হয়, এখানে কিন্তু আর সেটার প্রয়োজন পড়বে না। ওকে, আমরা একটু সিলেক্ট করে আমরা একটু বড় করে নিলাম। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা করব যে এইরকম কালো একটা স্ট্রোক বানাবো, তাই না? তা আমরা কিন্তু এটা একটু চালাকি করে করতে পারি। সেটা হচ্ছে যে আমি এটাকে কপি করতে পারি। এটাকে কি করতে পারি? কপি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ইলাস্ট্রেটরে পেস্ট তিনভাবে করা যায়। ইলাস্ট্রেটরে তিনভাবে পেস্ট করা যায়। একটা হচ্ছে নর্মাল পেস্ট, সেটা কি আমি কন্ট্রোল ভি প্রেস করলাম, পেস্ট হলো, এটা একটা পেস্ট। হ্যাঁ, আরেকটা হচ্ছে, আরও দুটা হচ্ছে যে আমি চাই এই শেপটা এক্স্যাক্টলি এই শেপের উপরেই হবে, দূরে যেন গিয়ে পেস্ট না হয়। খেয়াল করেন, আমি যখন নর্মালি কন্ট্রোল ভি প্রেস করতেছি কোথায় যাচ্ছে? এখানে আসতেছে। আবার আমাকে তখন অ্যালাইন করা লাগবে। তাহলে এখন আমাকে অ্যালাইন করার ঝামেলা। তাহলে আমি এখন যেটা করতে যাচ্ছি যে না, আমি দূরে রাখতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে এই শেপটা আমি কপি করছি এক্স্যাক্টলি এরই উপরে এসে পেস্ট হবে, এক সুত পরিমাণ নড়াচড়া হবে না। তাহলে সেটা করার জন্য আমরা করি পেস্ট ইন ফ্রন্ট। সেটাকে বলে কি বলে? পেস্ট ইন ফ্রন্ট। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। কি বলে? কন্ট্রোল এফ। তাহলে দেখেন পেস্ট কিন্তু হয়ে গেছে। আমি বুঝতে পারছি না কীভাবে বুঝবো। আমি এখন এই ওপরেরটার কালারটা চেঞ্জ করে দিয়ে এটার কালারটা করে দিলাম। ওকে, এখন দেখেন আমি যদি এটাকে একটু ছোটো করি, শিপলটা চেপে ধরে, তাহলে এখন বুঝতে পারতেছি ওই যে নিচে আমার কালোটা ছিল, উপরে একটা শেপ হয়ে গেছে। আচ্ছা, আবার আমি মনে করেন যে চাচ্ছি যে একদম পিছনে একটা শেপ দেবো লাল কালারের, একদম সবার পিছনে, সবার পিছনে একটা কী দেবো? লাল কালার। তাহলে আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, আর একদম সবার পিছনে যদি করি তাহলে পেস্ট ইন ব্যাক। তাহলে আমি ক্লিক করব কন্ট্রোল বি। কন্ট্রোল বি পেস্ট করে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, শো করবে না। কেন শো করবে না? একদম সবার নিচে। কখন শো করবে? যখন সেটা আবার ওই কালোটার চেয়ে বড় হবে। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমি যদি এখন এটাকে সবার পিছনে পাঠিয়ে দিতে চাই, আমরা লেয়ার নিচে নামাইতে পারতাম। আমরা এখানে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট মাইনাস, এই যে একদম পিছনে চলে গেল। কারণ এখানে কয়টা শেপ? তিনটা, একটা কালো, একটা সাদা, একটা অরেঞ্জ। অরেঞ্জটাকে যদি আমি একদম কালোর পিছনে পাঠাতে চাই, তাহলে আমাকে ওটাকে একদম সেন্ড টু ব্যাক পিছনে পাঠাতে হবে। যাই হোক, তাহলে আমাদের প্রয়োজন ছিল এইটা। খেয়াল করেন, আমরা যদি মনে হয় যে না আরও একটু মোটা ছিল এটা, আমরা আরও একটু মোটা করে দিলাম বিটটা, বর্ডারটা। ওকে, আমাদের বর্ডার হয়ে গেছে। আচ্ছা, এবার আমি যেটা করব, এবার খেয়াল করেন এই যে এখানে যে কাটারগুলো আছে, এটা কিসের কাটা? মিনিটের কাটা। এটা 12, এটা 1, এটা 5, 10, 15, 20, এই যে কাটাগুলো আছে, আপনি কাটাগুলো কীভাবে বসাবেন? আপনি যদি কাটাগুলো একটা একটা করে ধরে মনে করেন যে একটা কপি বানাই, এটা তো একটা বানানোও যেতে পারে। আমি একটা রেক্টেঙ্গুলার টুল ইউজ করে একটা কাটা না হয় আপনি বানাইতে পারবেন। এই যে একটা কাটা বানিয়ে নিলেন। এখন আপনি কী করবেন? নর্মালি যদি আপনি চিন্তা করেন, আপনি কী করবেন? আপনি অল্টার চেঞ্জ কপি করবেন, করে এভাবে রোটেট করবেন, তাই তো? নাকি নর্মালি যেটা মানুষ চিন্তা করবে, ফটোশপে যদি আপনি করতে নিলে কী করতেন? এইভাবে করতেন না? তো এইটা ছাড়া তার কোনো মাথায় আপনার কাজ করার কথা না। কিন্তু ইলাস্ট্রেটরে এই কাজটা খুব ইজিলি করা যায় রোটেট টুল ইউজ করে। সেটা কীভাবে? দেখেন, আমি যেটা করতে চাচ্ছি যে এইটাকে যখন এখানে নিয়ে যাচ্ছি, ওপরে যদি শো না করে, তাহলে আপনি মনে করবেন যে এই শেপটা পিছনে আছে। আপনি যদি কখনও কোনো একটা শেপ তৈরি করার পর এখানে নিয়ে যেয়ে ছেড়ে দিচ্ছেন কিন্তু শো করতেছে না, তাহলে মনে করবেন যে ওই লেয়ারটা এই সাদা লেয়ারের নিচে আছে। তাহলে আপনাকে কী করতে হবে? এই লেয়ারটাকে উপরে নিয়ে আসতে হবে, এই লেয়ারটাকে। তাহলে এটা লেয়ারকে, যেহেতু এখানে আপনার লেয়ারের অপশন নাই, আপনি এখানে খেয়াল করবেন একটু, এটা যেহেতু লেয়ারের অপশন নাই, তাহলে আমরা কী করবো? রাইট বাটন ক্লিক করে এখানে অপশন আছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জে গিয়ে যদি দেখি একটা অপশন আছে ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড, সেন্ড টু ব্যাক। মানে আমি যদি একটা স্টেপ, একটা লেয়ার করে উপরে উঠতে চাই, তাহলে এটাকে বলা হয় ব্রিং টু ফরওয়ার্ড। ফরওয়ার্ড বলে ওটাকে। এই যে ব্রিং ফরওয়ার্ড মানে একটা একটা করে উপরে তুলতেছেন। মানে যদি আপনার 10টা লেয়ার আছে, আপনার লেয়ারটা আছে 9 নম্বর লেয়ারে, আপনি ব্রিং ফরওয়ার্ড দেবেন, ব্রিং ফরওয়ার্ড দেবেন, এক ধাপ উপরে উঠবে, আবার দেবেন, আবার উপরে। যদি শর্টকাটটা কি? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন। তারপরে আপনি যদি কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ইন দেন, একবার করে সে উপরে উঠতে উঠতে ফাইনালি সে উপরে উঠবে।
আর যদি বলে যে না 9 নম্বর থেকে আমি একবারে 1 নম্বরে নিয়ে যাব, তাহলে ব্রিং টু ফ্রন্ট, তাহলে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ইন চাপবেন ও একদম 9 নম্বর থেকে 1 নম্বর লেয়ারে চলে আসবে। তাহলে যদি কখনো এরকম কোনো লেয়ার আপনি এখানে রাখতে যাচ্ছেন কিন্তু শো করতেছে না, তাহলে আপনি অল্টার কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেটটা ইনটা কয়েকবার এইভাবে প্রেস করে দেন, ধামা একটু প্রেস করে দেন, কন্ট্রোল শিফট চেপে থার্ড ব্র্যাকেটটা 2-3 বার ক্লিক করেন, তাহলে ও সবার উপরে কিন্তু উঠে গেল। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এইটাকে একটু ছোটো করে নিই, আমাদের ওই ডায়ালারের তুলনায় এটা একটু বড় হয়ে গেছে। ওকে, আমরা মিনিটের কাঁটাটা একটু মোটাই রাখতে চাই, আর সেকেন্ডের কাঁটাটা পরে আমরা চিকন করে দেবো। আমরা এইটাকে এক্স্যাক্টলি এই পজিশনে রাখতে চাই, একদম সেন্টারে। তাহলে আপনি এইটাকে সিলেক্ট করেন আর এইখানে এই শেপটার এগেইনস্টে সিলেক্ট করবেন, অ্যালাইন করবেন, এইটাকেও সিলেক্ট করেন শিফট চেপে ধরে। এখন ইলাস্ট্রেটরে অ্যালাইনের আর একটা এক্সট্রা ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট, ওটাকে বলে অ্যালাইন টু কি অবজেক্ট মানে KEY, কি মানে চাবি, মানে মেইন। মানে আমরা ফটোশপে যেটা করতাম জানেন, আপনি ফটোশপে কি করতেন যে এইটাকে এর সাথে নিয়ে আসবেন, তাহলে আমরা কিবোর্ডে এই লেয়ারটা থাম্বনেইলে গিয়ে কন্ট্রোল চেপে ধরে ক্লিক করতাম, তখন ওটা সিলেক্ট হয়ে যেত, ওপরে লেয়ারটাকে কমান্ড দিতাম, ও তখন চলে আসতো। কিন্তু এখানে তো সেই লেয়ারের থাম্বনেইলও নেই আর অপশনও নেই, তাহলে এটাকে আমি ক্লিক করলাম, শিফট চেপে ধরে এটাকে ক্লিক করলাম, আর ওই কন্ট্রোল চেপে ধরে সিলেক্টের কাজটা করার জন্য আমি এখানে আর একটা ক্লিক করলাম, এটাকে হয়ে গেল কি সিলেকশন। তাহলে এখন এইটা হয়ে গেল আমার বস, এটা এর এগেনস্টে সে এখন অ্যালাইন হবে। আমি যদি এখানে ক্লিক দিই সেন্টারে আসলো, এখানে ক্লিক দিই সেন্টারে চলে আসলো, দেখেন ও কিন্তু সাদাটা সেন্টারে চলে আসছে। বুঝতে পারলেন বিষয়টা? আচ্ছা, ওকে, আমি যেটা চাচ্ছি যে আমি মিডলে রাখবো না, আমি শিফট চেপে ধরে এইখানে রাখলাম। শিফট চেপে ধরে যদি কোনো কিছুকে আমরা ড্র্যাগ করি তাহলে কী হয়? স্ট্রেট যাবে। ওকে, ডান, একটা আমি জায়গা মতো বসাই দিতে পারছি। এখন আমাকে কী করতে হবে? এটাকে আরও কয়টা লাগবে? মিনিটে কাটা লাগে কয়টা? না, 12টা। 5 মিনিট পর পর যে 5-12-60, তাহলে এইটা লাগবে আমার কয়টা? 12টা। এবং এক্স্যাক্টলি এইটা আবার যেন 5 মিনিটের পরেই যে বসে, সমান দূরত্বে যেন বসে, প্রতিটা দূরত্ব যেন একদম সমান হয়। তাহলে এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এইটার সেন্টার পয়েন্ট বের করতে হবে, এই অবজেক্টটার, এই সাদা শেপটার, এই ডায়ালারটার। আমি যদি এখানে ক্লিক করি, অবজেক্ট সেন্টার পয়েন্ট অনেক সময় থাকে, অনেক সময় থাকে না, সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা রুলারের সাহায্য নিতে পারি। আপনি এখান থেকে যদি টান দেন, এটা একটা রুলার আসবে, ওপর থেকে যদি টান দেন, এটা রুলার আসবে। খেয়াল করেন, এইখানে আপনি ডিফল্টভাবে যখন ফাঁকা আর্টবোর্ডে ক্লিক করবেন, এইখানে একটা অপশন আছে গাইড, এই দেন খেয়াল আছে গাইড। এখন এই গাইডগুলো যদি আপনি এইটা ক্লিক করে রাখেন, তাহলে লক হয়ে গেল, আর গাইড নড়াচড়া করবে না। আর এটাকে যদি আনলক করে দেন, তাহলে গাইডগুলো এখন ওপেন হয়ে গেল। ইলাস্ট্রেটরে গাইডগুলো এক একটা করে অবজেক্টের মতো কাজ করে। ফটোশপে গাইডকে কখনো ধরানো যাইতো না, আপনি শুধু ধরে ওটাকে নিজ কোথাও বসাইতে পারতেন, কিন্তু ওইটাকে ইউজ করে কোনো অ্যালাইন ট্যালাইন করা যেত না। কিন্তু ইলাস্ট্রেটরে এই গাইডগুলোকে একটা করে অবজেক্টের মতো করে ইউজ করা যায়। অবজেক্ট মানে কি? একটা শেপ যেমন একটা অবজেক্ট, হ্যাঁ, এই গাইডগুলোকে ওইভাবে ইউজ করা যায়। কীভাবে? আমি দেখেন এটাকে সিলেক্ট করে দিলাম, শিফট চেপে ধরে এইটাকে সিলেক্ট করে দিলাম, আর শিফট চেপে ধরে এই সাদাটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি সাদাটাকে করলাম কি সিলেকশন। এখন আমি কমান্ড দিলাম ভার্টিক্যাল সেন্টার, হরিজন্টাল সেন্টার, দেখেন গাইডগুলো কোথায় চলে আসলো। বুঝতে পারলেন? তাহলে যেটা আনুভূমিক ছিল সে ওই শেপের মাঝখানে চলে এসছে, যেটা লম্বা ছিল সেটাও মাঝখানে চলে এসছে। এখন বলেন সেন্টার পয়েন্ট বেরিয়েছে না? বেরিয়েছে। এখন আপনি এই পর্যায়ে যে লক করে দেন গাইডগুলোকে, আর গাইডগুলো কিন্তু ধরতে পারবেন না এখন, সরি, এখন কিন্তু ধরতে পারবেন না, পারতেছেন? আর ধরা যাবে না, যেহেতু আপনি গাইড লক করে দিয়েছেন। এইগুলোকে যদি ধরতে চান তাহলে আবার আনলক করে দিতে হবে। ওকে, আমি এবার যে কাজটা করব, এই শেপটাকে সিলেক্ট করব, করার পরে আমি চলে যাব আমাদের রোটেট টুলে। রোটেট টুলে গেলাম, রোটেট টুলে গিয়ে আপনি কি করবেন? একদম সেন্টারে যাবেন, একদম সেন্টারে গিয়ে কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে, একটু জুম করে নিয়েও করতে পারেন, তবে জুম না করে করাই ভালো। আপনি এই যে এইভাবে বুঝে নিলেন যে সেন্টারে গেছে, সেন্টারে গিয়ে অল্টার চেপে ধরে একটা ক্লিক দেবেন। অল্টার ওই সেন্টারে কিন্তু আপনাকে কার্সারটা নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে অল্টার চেপে ধরে ক্লিক করবেন, খালি হাতে ক্লিক করবেন না, খালি ক্লিক করলে কোনো কাজ হবে না। অল্টার চেপে ধরে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন সঙ্গে সঙ্গে রোটেট অপশন চলে আসছে। রোটেট তার মানে আপনি আপনার ওই যে শেপটা সিলেক্ট করা আছে, ছোট্ট শেপটা, ওইটাকে রোটেট করতে চান। এখন বলেন, যদি এখানে 12টা
দরকার পড়ে, আর আমাদের সার্কেলটা হচ্ছে 360 ডিগ্রি, তাই না? একটা সার্কেল কত ডিগ্রি? 360। আর লাগে যদি 12টা, তাহলে কত ডিগ্রি পর পর রাখলে সমানভাবে হবে? 30 ডিগ্রি, তাই নয় কি? বুঝেন নাই? যেহেতু 12টা লাগবে 360 ডিগ্রি, তাই কি? 3 × 36, হ্যাঁ, তাহলে 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দেবো 30 ডিগ্রি। এখন আপনি যদি এখানে +30 ডিগ্রি দেন, তাহলে সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিক দিয়ে ঘুরবে শেপটা। আর যদি -30 ডিগ্রি দেন, তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, কিন্তু একই হবে, রেজাল্ট একই আসবে। তারপর আপনি যদি মনে করেন যে না আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, তাহলে মাইনাস করে দেন। ওকে, এবার আপনি যদি ওকে করে দেন, তাহলে এইটা 30 ডিগ্রি বরাবর চলে আসবে, কিন্তু ওইখানকারটাও থাকবে না। আমি তো বলতেছি ওটাও যেন থাকে ওখানে, তাহলে আমাকে কি করতে হবে? কপি। তাহলে আমি যদি কপি করে দেখেন, এখানে এটা চলে আসছে। এখন মজার বিষয়টা হচ্ছে যে ইলাস্ট্রেটরে আবার একটা মজার বিষয় হচ্ছে যে কোনো একটা কমান্ডকে যদি আপনি বারবার রিপিট করতে চান, কোনো একটা কমান্ড, মানে এখানে কি কমান্ড হইলো? ওই শেপটা 30 ডিগ্রি পরে যে কপি হইলো, এটা একটা কমান্ড না? ইলাস্ট্রেটরে ভাই ঘুম ধরিয়ে শেষ, এখানে ঘুমের মধ্যে অস্থির হয়ে গেছে। ইলাস্ট্রেটরে কোনো কমান্ডকে যদি রিপিট করতে চান, কমান্ডকে রিপিট করা, বুঝতেছেন কি কথা আমার? মনে করেন যে একটা শেপকে টেনে আমি এখানে নিয়ে আসলাম, একটা কমান্ড দিলাম, ওইটাই আমি আবার আবার করতে চাচ্ছি, তাহলে ওইটাকে বলে রিপিট করা। তাহলে কোনো কমান্ডকে যদি রিপিট করতে চান, কিবোর্ড থেকে ইউজ করেন Ctrl D। কি ইউজ করবেন? তাহলে দেখেন আমি এখন কিবোর্ড থেকে Ctrl D প্রেস করব একবার, দেখেন আবার। তা আপনার আরো দরকার না, আপনি চেপে ধরেন, যতক্ষণ চেপে ধরবেন ও ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, মানে থামবে না। যদি আপনি না ছেড়ে দেন, হাজার হাজার লক্ষ লক্ষ তৈরি হবে শেপ ওখানে। তাহলে আপনার তো দরকার 12টা, তাহলে আপনি চেপে ধরতে থাকবেন, তাহলে আবার ডিলিট করা লাগবে, তাহলে পরে আবার আপনার। আচ্ছা, তাহলে দেখেন এখন এটা কিন্তু একদম নির্দিষ্ট দূরে দূরে পড়ে গেল। বুঝতে পারলেন মজার বিষয়? তাহলে আমরা শুধু রোটেট টুলটা ইউজ করলাম ওই একটাকে 30 ডিগ্রি রোটেট করার জন্য। রোটেট টুলের কাজ কিন্তু ঘোরানো না, রোটেট টুলের কাজ হচ্ছে 30 ডিগ্রি বরাবর সে এই শেপটাকে নিয়ে আসছে। আর আমার ওই যে কমান্ড রিপিট করার টুলটির শর্টকাট হচ্ছে Ctrl D। তাহলে আমি যখন Ctrl D প্রেস করলাম, তাহলে ওই 30 ডিগ্রি পর পর আবার বাকি শেপগুলো পড়ে গেল। বুঝতে পারলেন বিষয়গুলো? এখন দেখেন আপনি হয়তো চাচ্ছেন যে ভাইয়া আমার এই গ্রিন কালারটা ভালো লাগতেছে না, আমি এগুলো কালো কালার দেবো। তাহলে এক কাজ করেন, আপনি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটাকে ক্লিক করেন, একটাকে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে গেলো, ব্ল্যাক করে দেন, কত ইজি হয়ে গেলো। তাহলে সবগুলোকে সিলেক্ট করা লাগলো না। আবার আপনি বলছেন ভাইয়া এগুলো তো আলাদা আলাদা হয়ে আসছে, সবগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল, আপনি এখন গ্রুপ করতে চান, তাহলে আপনি এখন কাজ করেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে ক্লিক করেন, Ctrl G দিয়ে গ্রুপ করে দেন। এখানে গ্রুপ করতে হলে কী করতে হয়? Ctrl G দিয়ে গ্রুপ করতে হয়। এখন যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, আমি লাল কালার করতে চাই, তাহলে কিন্তু সবগুলো লাল কালার হয়ে যাবে। বুঝা গেল কি বিষয়টা? ওকে, তাহলে এটা একটা বিষয় গেল। আবার এখন আমি যদি সেমভাবে যদি আমি সেকেন্ডারি কাটারটা তৈরি করতে চাই, আমি সেকেন্ডারি কাটারটা একটু লম্বা করব আর চিকন করব। ওকে, তাহলে এইটা ধরেন আমার সেকেন্ডারি কাটা। আর একটু যদি আমি চিকন করতে চাই, আর একটু যদি আমি ছোটো করি, আচ্ছা এটা হচ্ছে আমার সেকেন্ডারি কাটা। ওকে, এটাকে আমি সবার উপরে রাখতে চাই, তাহলে Ctrl Shift *in কয়েকবার চাপ দেন। এখন আমি এগুলো তো গ্রুপ করে ফেলছিলাম, আচ্ছা আমি আপাতত আনগ্রুপ করে দিই। আমি এখন ওই সেকেন্ডারি কালারটাকে এইখানেই রাখবো না, তাহলে আমি এটাকে ক্লিক করি আর শিফট চেপে ধরে এটাকে ক্লিক করি, দুইটাকে ক্লিক হয়ে গেল। এবার আপনি লালটাকে আরেকটা কি সিলেক্ট করেন, তাহলে ওটা হয়ে গেলো কি সিলেকশন। এখন ভার্টিক্যাল সেন্টার আর হরিজন্টাল সেন্টার, দেখেন ও কিন্তু চলে আসছে আমাদের ওপরে চলে আসছে। আমি যদি এখন মনে করি যে না একটু বেশি ছোটো হয়ে গেলো, তাহলে আমি একটু বড় করে জুম করে অল্টার চেপে ধরে যদি আমি এক পাশ থেকে ড্র্যাগ করি, তাহলে দুই পাশে বড় হবে। এইটা আমার সেকেন্ডারি কাটা। তাহলে এইটাকে আমি ক্লিক করলাম, আবার আমি রোটেট টুলে চলে গেলাম, আবার একই প্রসেসে আমি সেন্টারে গিয়ে হ্যাঁ অল্টার চেপে ধরে ক্লিক করলাম। এবার আমার সেকেন্ডারি কাটা লাগবে 60টা, তাহলে এটা হবে -6, তাই না? -6 না? এবার আমি যদি কপি দিয়ে দিই, তাহলে একটা দেখেন কপি হইল। এবার আপনি কিবোর্ড থেকে Ctrl D দিয়ে চেপে ধরেন, আমার সেকেন্ডারি কাটা হয়ে গেল। বুঝতে পারলেন কি? তাহলে রোটেট টুলের ব্যাপারটা বুঝতে পারলেন? তাহলে আমার ডায়াগ্রাম হয়ে গেছে। এখন আপনি 12, 1, 2, 3 এটাও ওই একই প্রসেসে করতে পারেন, কাটাগুলো তৈরি করে দেন, তাহলে হয়ে গেল আমাদের ওয়ালগুলো। বুঝতে পারলেন?
তাহলে এইভাবে করে আমরা রোটেট টুলটাকে ইউজ করি। তাহলে রোটেট টুলের ব্যবহার বুঝতে পারছেন? এই রোটেট টুলটা কিন্তু হাজারো কাজে ইউজ হবে। আপনি যখন পরবর্তীতে লোগো টোগো তৈরি করবেন দেখবেন যে আপনার কত কাজে এটাকে ইউজ হবে। যেমন ধরেন আমি যদি আপনাকে একটু উদাহরণস্বরূপ দেখাই, আমি একটা ইলিপস তৈরি করলাম, আমি একটা কালার দিয়ে দিলাম ব্ল্যাক। এইখানে আমাদের পেন টুলের মধ্যে একটা টুল আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। হ্যাঁ, আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে ওই পয়েন্টের মধ্যে ক্লিক করি তাহলে পয়েন্টটা কার্ভ হয়ে যাবে। এখানে এটা ক্লিক করি, কার্ভ হয়ে যাবে। আচ্ছা, আমি যদি এটাকে একটু চিকন করি, পাতার মতো হয়ে গেল, তাই না? এটা পাতা তৈরি হলো না? এটা পাতা তৈরি হলো। এটা একটা পাতা। আপনি এই পাতা দিয়ে একটা ফুল তৈরি করতে চান, একটা পাপড়ি দিয়ে, তাহলে আপনি এটাকে সিলেক্ট করলেন, রোটেট টুলে যান, আর এইটা হচ্ছে আপনার কেন্দ্র, এখানেই আপনি ঘুরাবেন। তাহলে এখানে এটা ক্লিক করেন, আর আপনি বললেন যে আমি 10 ডিগ্রি বরাবর কপি করে নেন। কপি করলেন, কন্ট্রোল ডি চেপে ধরেন, একটা স্টার বান তৈরি হয়ে গেল। এটাকে বলে স্টার বান। কি বলে এটাকে? স্টার বান। হ্যাঁ, এইভাবে তৈরি করে ফেললেন। দেখেন ওখানে আমাদের কত কিছু তৈরি হয়েছে। এই যে ভিতরে এগুলো সবগুলোকে আমি চাইলে আলাদা আলাদা করে তৈরি করতে পারবো, আলাদা আলাদা করে একটা করে তৈরি করতে পারবো, যেটা আমাকে তখন আবার এই নিচের দিকের একটু শেপের টুল ব্যবহারগুলো আমাকে একটু আবার তখন জানতে হবে। এগুলোর ব্যবহার যখন আমি শিখে ফেলবো তখন আমি আবার ইচ্ছা করলে এটাকে কেটে ফেলবো, এটা কেটে ফেলবো, কেটে ফেলে আমার ইচ্ছা মতো কোনটা কোনটা রাখবো, রেখে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি করবো। মানে বুঝতে পারছি কথাটা? এখানে তো অনেকগুলো শেপ, এগুলো সবগুলোই আলাদা আলাদা জিনিস। এখন দেখেন এখানে একটা টুল আছে আমাদের শেপ বিল্ডার। আমি যদি এটাকে দিয়ে এটা ক্লিক করি, কেটে গেল। দেখেন আমি যদি একটা পরপর কেটে দিই, এভাবে কেটে দিই, কেটে গেল, কিন্তু নাই, ওটা থাকলো না। ক্লিক করলেই কেটে যাবে। হ্যাঁ, এগুলো ব্যবহার আমি যখন দেখাবো তখন করিয়েন, তার আগে করিয়েন না। আগামী ক্লাসের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে আমাদের। এই দেখেন নাই হয়ে যাচ্ছে, ওখানে কিন্তু থাকতেছে না। হ্যাঁ দেখেন ও ধরনের একটা ইয়ে তৈরি হলো। তো এরকম আপনি যদি এখন ওখান থেকে আরও নিচেরগুলোকে কাটতে চান, এখানগুলোকে করতে চান, তাহলে দেখবেন যে ফাইনালি একটা সুন্দর একটা ইয়ার টাইপের হয়ে গেলো। এগুলোকে ম্যান্ডেলা ডিজাইন বলে। ম্যান্ডেলা ডিজাইনগুলো এইভাবে করা হয়, ম্যান্ডেলা ডিজাইন। মানে একটা জিনিস তৈরি করবেন, একটা সেট তৈরি করবেন, রোটেট করে পুরো ডিজাইনটা তৈরি করা হয়। ম্যান্ডেলা ডিজাইন করতে গেলে দেখবেন যে একটা জিনিস তৈরি করা হচ্ছে, প্যাটার্ন তৈরি করা এখানে খুব ইজি। একটা জিনিস তৈরি করবেন আর একটা পুরো প্যাটার্ন তৈরি করা যায়, কারণ এখানে যেহেতু রিপিট করা যায় কমান্ডকে। হ্যাঁ, তাহলে আপনি মনে দেখলেন যে এখানে খুব ইজিলি করতে পারবেন। ধরুন আমি যদি আপনার একটু দেখাই, মনে করেন যে আমি একটা এটাকে একটু ঘুরে নিলাম, আমি এইটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি, সাপোজ এটা দিয়ে একটা প্যাটার্ন তৈরি করবো। আচ্ছা, এটা একটু হলো না, এটা একটু গ্যাপটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, এই ধরনের একটা শেপ তৈরি করলাম, এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। আচ্ছা, সমান দূরত্ব হয় নাই, এজন্য গ্যাপটা ইয়ে হচ্ছে। এটা যদি সমান দূরত্ব হয় তাহলে একটা লাইন শো করবে। এইখানে একটু বাকি আছে, একটু, যাই হোক ব্যাপার না, ওগুলো পরে একটা মাপযোগ্য ব্যাপার না। আমাদের যেটা বিষয় হচ্ছে যে আমরা একটা প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি। এগুলোকে সবগুলো একটু ডিলিট করে দিই, আনলক করে ডিলিট। আমি এটা আমার আর্টবোর্ডের মধ্যেই করব, একটা প্যাটার্ন তৈরি করব। আপনি জাস্ট কন্ট্রোল ডি দিয়ে একটা প্যাটার্ন তৈরি করতে পারেন। আবার এগুলো আমরা ব্রাশ আকারে সিম্বলের মধ্যে অ্যাড করেও করতে পারি, অনেকভাবে করা যায়। যাই হোক, সেগুলো আমরা পরে দেখাবো আপনাদেরকে। আপাতত এই সামান্য জিনিসগুলো বোঝেন। এখান থেকে যদি আমি এটাকে এক্সপ্যান্ড করে দিই, আচ্ছা, এখন মনে করেন যে আপনি একটা শুধু বানিয়ে নেবেন। কি ক্লাস আছে? ওরে বাবা, আরেক দল আসিয়ে বসিয়ে দেওয়া শেষ। বসেন। আবার এইভাবে না, জাস্ট এখন আমরা এটাকে কন্ট্রোল দিয়ে এটা প্যাটার্ন তৈরি করে ফেললাম। ঠিক আছে, তাহলে এগুলো আমরা
আরও সামনে আরও ধীরে সুস্থে দেখাবো এই যে প্যাটার্নগুলো আপনারা কীভাবে তৈরি করবেন। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা রোটেট টুলের ব্যবহারটা দেখতে পারলাম যে রোটেট টুল আমরা কীভাবে ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আর একটা দিন লাগবে আমাদের, আগামী দিন আমরা মোটামুটি ইনশাল্লাহ টুলের ব্যবহারগুলো শেষ করে ফেলতে পারবো। বুঝা গেল কি? তাহলে বিষয় যেটা হচ্ছে যে এইগুলোর ব্যবহার আপনি যদি মাথার মধ্যে রাখতে চান আপনাকে কিন্তু এগুলো করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। ইলাস্ট্রেটর আমি আগেও বলছি, ইলাস্ট্রেটর দিয়ে বহু ধরনের কাজ করা যায়, বিভিন্ন ধরনের কাজ করা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার কল্পনায় আনতে হবে সেই কাজটা। আপনি এখন রোটেট টুলের ব্যবহার জানেন কিন্তু কি করবেন সেটা জানেন না, তাহলে তো লাভ নেই। আপনাকে তো মাথায় আনতে হবে জিনিসটা, সেজন্য বেশি বেশি করে জিনিস দেখতে হবে, যে বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে হবে, রোটেট টুল দিয়ে কী ধরনের ডিজাইন করা যায় সার্চ করতে হবে, আর আপনাকে সেগুলো আবার বেশি বেশি করে ট্রাই করতে হবে। আসলে সময় দিতে হবে, আলটিমেটলি মূল কথা হচ্ছে সময় দিতে হবে। এখন মনে করেন আপনার খুবই আগ্রহ, আর আপনি বাসায় একটু ইউটিউবে সার্চ দিলেন যে হাউ টু ইউজ রোটেট টুল, দেখবেন যে হাজার হাজার ভিডিও, একটার উপরে শত শত ভিডিও পাবেন। আপনি শুধু দেখলেই বুঝবেন যে ওরা কী করছে, আর এখানে আপনাকে বুঝাইতে হবে না যে ও কী কাজটা করছে। আপনি শুধু দেখলেন যে ও একটা পাতা বানাইলো, একটা ফুল বানাইলো 4-5টা পাপড়ি দিয়ে, এখন ওটাকে রোটেট করে একটা ডিজাইন বানাইলো। রোটেটটা কীভাবে করলো আপনি বুঝিয়ে গেলেন। সেটা পয়েন্টে ক্লিক করলো, অল্টার চেপে ধরে ডিগ্রি সিলেক্ট করে দিল, কপি করলো, কন্ট্রোল ডি দিয়ে রোটেট করলো, তাহলে দেখেন যে আপনার হয়ে গেল। তাহলে এই যে কী জিনিসটা ওরা করলো, এখন কেউ একটা ফুল দিয়ে বানাচ্ছে, কেউ একটা এই পাখি বানাচ্ছে এই রোটেট টুল ইউজ করে, সেগুলো তো আপনাকে দেখতে হবে। বেশি বেশি করে যদি দেখেন তাহলে দেখবেন যে আরও ক্লিয়ার হবে বিষয়গুলো। ওকে, যাই হোক, তাহলে আজকে এ পর্যন্তই থাক। আমরা নেক্সট দিন আপনাদেরকে বাকি শেপ টুলগুলো নিয়ে কথা বলবো। তাহলে মোটামুটি আপনি দেখবেন যে ইলাস্ট্রেটর টুলগুলোর বিষয়গুলো যদি আপনার মোটামুটি জানা হয়ে যায়, তখন আপনি কোনো একটা কাজ করতে গেলে, কোনো একটা ডিজাইন করতে গেলে, আপনি যখন বিজনেস কার্ড করতেছেন, আপনি ইলাস্ট্রেটর করতেছেন, ইলাস্ট্রেটর হেড করতেছেন, ইনভেলপ করতেছেন, প্রেজেন্টেশন ফোল্ডার করতেছেন, একটা ডিজাইন করতে গেলে কোন কোন টুলগুলোর ব্যবহার লাগতেছে, সেই টুলগুলো কীভাবে ইউজ করতেছি, সেগুলো তখন আমরা সহজেই করতে পারবো। ওকে, লোগো নিয়ে আমরা একটা দুটো ক্লাস করতে পারবো। মানে লোগো এমন একটা টপিক, বিশাল বড় একটা টপিক। মানে লোগো নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে লোগোর উপরে আবার 3-4 মাস মেয়াদি একটা কোর্স করতে হবে, শুধু লোগোর উপরে। লোগো এত বড় একটা কনসেপ্ট। মানে লোগোর যেটা বিষয় কি জানেন, এই যে আমি এই যদি 2টা টুলের ব্যবহার জানি, শেপ বিল্ডার টুল আর শেপ, তাহলেই লোগো বানানো যায়। পেন টুল, শেপ বিল্ডার টুল আর শেপ টুল, এই কয়েকটা টুলের যদি আমি ব্যবহার জানি, তাহলেই লোগো, যে কোনো ধরনের লোগো বানানো যায়। এখন আপনি আনেন তো লোগোটা মাথায় মধ্যে আইডিয়াটা। মানে যদি আপনি শেপ বিল্ডার টুলের ব্যবহারটা জানেন, পেন টুলের ব্যবহার জানেন, শেপের ব্যবহার জানেন, তাহলে পৃথিবীর যে কোনো লোগো আপনি দেখলেই বানাই ফেলতে পারবেন। দেখলেই, মানে একটা লোগো দেখতেছেন, ওটা আপনি বানাই ফেলতেছেন। কিন্তু না দেখে এখন বানান তো, আপনি কি দেখে দেখে কোনো লোগো বানাবেন কোনো কোম্পানির? কোনো দিনও আপনি করতে পারবেন না, যে ওটা কপি হয়ে গেল। লোগো এমন একটা জিনিস, কোনোভাবেই কপি করা যাবে না। আপনি বিজনেস কার্ড কপি করতেছেন, আর একটা দেখে আইডিয়া নিচ্ছেন, সিমিলার করতেছেন, হুবহু করতেছেন, বড় কোনো ইস্যু নেই। কারণ দেখেন, বিজনেস কার্ড এমন একটা আইটেম, ও দেখলো যে এটা তো আরেকটা কোম্পানির সাথে মিলে গেছে, আচ্ছা বাদ দে, আমরা নতুন করে আবার বিজনেস কার্ড বানিয়ে নেবো। সমস্যা আছে? কত টাকা খরচ হবে? ওদের $200 খরচ হবে, $300 খরচ হবে, কোনো ইস্যু নেই। প্রতি বছর বছর বিজনেস কার্ডের ডিজাইন চেঞ্জ করতে পারে না? যে এই বছর আমাদের এই বিজনেস কার্ড ভালো লাগছে না, আচ্ছা একটা লোকের ডেজিগনেশন চেঞ্জ হয় না? এই বছর ম্যানেজার আছে, ওই যে জেনারেল ম্যানেজার হয়েছে, তো বিজনেস কার্ড চেঞ্জ হবে না? তাহলে আপনার ওই বিজনেস কার্ডটা কিন্তু 12 মাসে চেঞ্জ করতেই পারে। কিন্তু একটা লোগো, একটা কোম্পানির লোগো 100 বছরে চেঞ্জ হয়, তাহলে নোকিয়া মানে কয়েকশো বছর পর পরিবর্তন করলো একটা লোগো। তাহলে বিষয় যেটা হচ্ছে, লোগো এমন একটা জিনিস, এমন একটা টপিক, যেখানে কপির কোনো স্থান নেই। আপনি কপি যদি করেন লোগো, তাহলে আপনি অ্যাকাউন্টটাকে টিকাইতে পারবেন না। বায়ার রিপোর্ট করবে, সাথে সাথে অ্যাকাউন্ট সাসপেন্ড। ধরেন আপনি ফাইবারে কাজ করতেছেন লোগো নিয়ে, বায়ারকে গুগল থেকে আইডিয়া নিয়ে একটা লোগো দিচ্ছেন, বায়ারও তো অত দেখে নেই। 6 মাস পরে ও কোনোভাবেই দেখছে যে তাদের লোগোটা গুগল থেকে কপি করা। ও এসে আপনার নামে একটা রিপোর্ট করে দিল ফাইবারে, যে সে আমাকে কপি লোগো দিছে। 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের পরে আপনার একটা মেইল আসলো, আপনার অ্যাকাউন্ট ব্যান। আপনি 2 বছর ধরে কাজ করেন, আপনার লেভেল 2 অথবা টপ রেটেড $1000 ইনকাম করছেন, আপনি তো সেই মহা আরামে আছেন যে প্রচুর ইনকাম করতেছি। হুট করে দেখলেন অ্যাকাউন্টটা ডিজেবল। কী হলো? ডিজেবল হলো, বাইরের সাথে সাপোর্টে কথা বললো, ও বলো যে তুমি কপি লোগো দিছো, বাইরে রিপোর্ট করছে, শেষ, সাথে সাথে শেষ। ঠিক আছে, কারণ ওর অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল ওই বায়ারটার।
আপনার কাছে তো সে টাকাটা চাবে না। কিন্তু ও দেখলো যে এটা কপি লোগো, কোনো বড় একটা প্রতিষ্ঠান কখনোই কপি লোগো ইউজ করবে না। এখন দেখেন সব জায়গা থেকে তার লোগোটা চেঞ্জ করতে হবে। কত জায়গায় সে লোগোটা ইউজ করছে, ওয়েবসাইটে ইউজ করছে, বিজনেস কার্ডে করছে, লেটার হেডে করছে, ইমেল সিগনেচারে করছে, যতগুলো আইটেমে আমরা দিচ্ছেন সবগুলোতেই করছে, সবগুলোই সে প্রিন্ট করছে, সবগুলোই সে ইউজ করতেছে। ফ্লায়ার কত জায়গায় গেছে, ব্যানার, বিশাল বিশাল বিলবোর্ড, সেখানে লোগো ইউজ হয়েছে। এখন লোগো যদি চেঞ্জ করে সব জায়গাতেই সমস্ত ডিজাইন চেঞ্জ করে। হ্যাঁ, তো কপি লোগো কি ইউজ করবে নাকি? অতএব এই জন্য আমরা বলি যে লোগো করবেন, অবশ্যই লোগো নিয়ে কাজ করতেই হবে। অ্যাজ এ ডিজাইনার আপনাকে লোগো যদি আপনি না করেন তাহলে আপনি বেশি দিন টিকতে পারবেন না, কারণ লোগো তো প্রচুর কাজ। তবে কমপক্ষে 1 থেকে 1.5 বছর আপনাকে এই স্টেশনারি সেক্টর নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হবে, আপনি মনে করেন যে 1 বছরে অনেক কোম্পানির লোগো দেখছেন, এই 1 বছরে অসংখ্য কোম্পানির লোগো নিয়ে কাজ করছেন না, আপনার মনের অজান্তে কনসেপ্ট তৈরি হবে। বুঝতে পারলেন? আইটি কোম্পানি নিয়ে অনেক আইটি কোম্পানির কাজ করছেন, দেখছেন যে আইটি কোম্পানির লোগোগুলো কেমন হয়। এখন কোনো একটা আইটি কোম্পানির লোগো এসে আপনাকে বলতেছে যে আমার একটা কোম্পানি, আইটি কোম্পানি, আমার লোগো লাগবে। এই যে আপনি এতদিন থেকে কাজ করছেন লোগো নিয়ে কাজ করতে 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 কিন্তু আপনার মন থেকে একটা আইডিয়া আসছে। এখন আপনি নতুন করে আইডিয়া জেনারেট করতে পারবেন। কিন্তু আপনি ফ্রেশার, আপনি একদম নিজে কেবল শিখতেছেন গ্রাফিক ডিজাইন, আর এখন আপনি লোগো নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে 100% কপি কাজ করতে হবে। তাহলে আমরা এমন কোনো কাজ এখন আপনাদের করতে বলবো না যেটা নিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটাই দাঁড়া করাইতে পারবেন না। তাহলে আর লোগো না জানলে কি ইনকাম করা যায় না? আমি আমার এই যে গিগ থেকে যে $35,000 ইনকাম করলাম, আমার তো কোনো লোগোর গিগই ছিল না, আমার গিগে তো কোনো লোগো ছিল না, বা তো আমি বলা ছিল যে তোমাকে আমার লোগো দাও, আমি লোগো তৈরি করি না, আমার লোগো প্যাকেজ নাই, আমার স্টেশনারি প্যাকেজের মধ্যে লোগো ছিল না, তো সেটা দিয়ে তো আমি $35,000 ইনকাম করছি। তাহলে এত ভয়ের কী আছে আপনার? এত টেনশন হতাশার কী আছে? হতাশার কী আছে যে লোগো নাই, লোগো শিখলাম না, সব শেষ হয়ে গেল, মানে আমার জীবনটাই শেষ হয়ে গেল? তা না, আপনারা যখন একদম কোর্স শেষ হয়ে যাবে, আমরা আপনাদেরকে লোগোর উপরে কমপ্লিট একটা কোর্স দিয়ে দেবো। 50টা ক্লাসের আমাদের কাছে লোগোর উপরে একটা কোর্স আছে, লোগোর উপরে 50টা ক্লাস। ঠিক আছে? আর এগুলো কি আমাদের সম্ভব এখানে করার? এতগুলা কয়টা ক্লাস নেব আপনারা? একটা লোগো বারে দেখাই দিলাম, এটাকে লোগো শেখানো বলে না। লোগো করতে গেলে লোগো কীভাবে ভাবতে হয়, এই যে বললাম এটা জিরাফের লোগোটা কীভাবে বানাবেন, এটা অ্যাবস্ট্রাক্ট লোগো কীভাবে বানাবেন, এটা আইটি কোম্পানি কীভাবে বানাবেন, এটা অ্যাগ্রো কোম্পানির লোগো কীরকম হবে, একটা ফিশারিজ কোম্পানির লোগো কীভাবে হবে, হ্যাঁ, একটা রিয়েল এস্টেট কোম্পানির লোগো কেমন হয়, এগুলো আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে, লোগোর ভিত্তি তৈরি করতে হবে। তো যদি আপনারা খুব সিরিয়াস হন, আমরা আপনাদেরকে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে, তাহলে আজকে বলতে লোগোটা আসলে একটা